সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদে চলচ্চিত্র আড্ডায়। আজকের আড্ডার বিষয়বস্তু হচ্ছে চলচ্চিত্রে নারী ও নারীর চোখে চলচ্চিত্র। এই আড্ডায় আমাদের সাথে উপস্থিত আছেন পরিচালক, রাইটার, প্রডিউসার রুবাইয়াত হোসেন আপু, এবং তার সাথে আছেন অ্যাক্টর এবং ফিল্ম মেকিং এও জড়িত নভেরা রহমান। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ। Hello. আম, তো আপু, আমরা আলোচনায় ঢুকে যাই। শুরুতেই আমি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করে দিই। দুজনের উদ্দেশ্যেই থাকবে কোয়েশ্চেনটা, যে আমাদের দেশে আহ, নারীদের মানে ফিল্ম মেকিং এ নারীদের উপস্থিতি খুব কম দেখা যায় এমনিতেই। বাইরের দেশে তো আছেই, সেই সাথে আমাদের দেশে মনে হয় আরেকটু বেশি প্রিভ্যালেন্ট এই বিষয়টা। তো স্পেশালি এই কারণেই কি আমাদের দেশে উইমেন মানে নারীদের গল্প কম আসে, যে নারী চলচ্চিত্রকার কম থাকার কারণে নারীদের গল্প কম উঠে আসে, নাকি অন্য কোনো কারণও আছে? আপনাদের কি মনে হয়? এটা তো শুধু বাংলাদেশে না, আপনি যদি সারা পৃথিবীতে দেখেন, হলিউডে দেখেন, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। যদি হলিউডে দেখেন বা বলিউডে দেখেন, বড় বড় ইন্ডাস্ট্রিতে দেখেন, সারা পৃথিবীতে আর্ট হাউস এবং কমার্শিয়াল দুটাতেই দেখেন, সবখানেই ওমেন ফিল্ম মেকার, ওমেন সিনেমাটোগ্রাফার, ওমেন প্রডিউসারের সংখ্যা খুবই কম। আমরা যখন ফেস্টিভ্যালে যাই, বড় বড় ফেস্টিভ্যালে যাই, যখন আমরা প্রডিউসারদেরকে দেখি, আমরা খুবই কম বড় মাপের উইমেন প্রডিউসার দেখি, উইমেন ডিরেক্টর দেখি। বেশিরভাগ সময় আমরা মহিলাদেরকে শুধু অ্যাক্টর হিসেবেই বেশিরভাগ সময় দেখি। ইটস এ গ্লোবাল ট্রেন্ড, এটা শুধু বাংলাদেশে আলাদা করে না, বাংলাদেশেও বাংলাদেশে তো এটা যথেষ্ট। কারণ আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত মনে হয় শুধু 12 থেকে 15 জন ফিমেল ডিরেক্টর কাজ করেছে যাদের ছবি হল পর্যন্ত এসেছে। সংখ্যাটা খুবই কম। কিন্তু আমি মনে করি না যে there is a lack of women stories, because I think the male directors are so eager to tell women stories. প্রচুর ছেলে ডিরেক্টররা ফিল্ম বানায় যেখানে তারা মেয়েদেরকে মেইন ক্যারেক্টার করে ছবি বানায়। সেটাও আমি মনে করি has to be taken with a grain of salt when you have a man representing a woman, কারণ representation is a politics. এটা মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, এটা একটু পরে হয়তো এলাবোরেট করবো। নভেরা, আপনার কি বলার আছে? সো হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি যখন ছোটবেলায় কাজ করতাম তখন মানে টেকনিশিয়ানদের মধ্যে তো মেয়েদেরকে দেখতামই না। সো ওইটার জন্য ওইভাবে কোনোদিন চিন্তাও করিনি অ্যাজ আ ফিল্ম মানে অ্যাজ আ ক্যারিয়ার, মানে বিহাইন্ড দ্য ক্যামেরা। সো আর রুবাইত আপু যেটা বলছিলেন এটা অ্যাবসলিউটলি এগ্রি করি। অনেক সময় অ্যাক্টর হিসেবে আমার এই প্রবলেমটা ফেস করতে হয় যে আমি স্টোরি বলছি, ইটস আ ফিমেল সেন্ট্রিক স্টোরি, বাট হয়তো পুরো এই আর্কটা হয়তো প্রবাবলি ফেমিনিস্ট না, অথবা ইট ডাজন্ট হ্যাভ আ প্রপার ফেমিনিস্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট ম্যাটার। এরকম মানে এরকম একটা প্রবলেম ফেস করি সবসময়। বাট হ্যাঁ, আই থিঙ্ক আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মানে মেয়েরা যত বেশি ইনভলভড হচ্ছে, ইউনো, liberal arts I think, I mean, I have a lot of hope for girls my age, women my age, and there are some really good women, like really talented young filmmakers coming in. So that's exciting. নভেরা, আপনি একটা কথা বললেন যে ফেমিনিস্ট না যথেষ্ট। তো আমার প্রশ্ন এটা নিয়ে যে ইজ ইট নেসেসারি টু বি ফেমিনিস্ট, বা ফেমিনিজমের সাথে রিলেটেড হওয়া কি জরুরি? কারণ আহ, নারীদের গল্প কিন্তু আসলে সবসময়, মানে যেহেতু আমরা একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে থাকি আফটার অল, সো উই আর অলসো শেপড বাই দ্যাট। আমরা হয়তো সবাই ফেমিনিস্ট না, বা আমাদের চিন্তা ভাবনাও হয়তো পেট্রিয়ার্কাল সোসাইটির কারণে রিশেপড হয়। আমরাও মানে অনেক রকম পেট্রিয়ার্কাল কাজকর্ম করি। তো আলটিমেটলি কোনটা জরুরি? মানে আমাদের কি উচিত যে আমাদের ফেমিনিস্ট স্টোরি তুলে আনা, নাকি
নারীদের অ্যাকচুয়াল গল্প যেটা হয়ে থাকে সেটা তুলে আনা, নাকি হচ্ছে নর্মাল মানে ফিল্ম কমার্শিয়াল ফিল্ম মেকিং এও হচ্ছে আমরা যেতে পারি? উইমেন ডিরেক্টরদের বা উইমেন রাইটারদের আসলে ভূমিকাটা কোন ক্ষেত্রে বেশি হওয়া উচিত? এটা ইটস আ টু পার্ট থিং আই থিংক। ফার্স্ট সেটা হচ্ছে গিয়ে মানে ফিল্ম যে সবসময় ইট হ্যাজ টু টেল আ ফেমিনিস্ট স্টোরি সেটা না। কিন্তু আমরা যখন ফিল্ম বানাই, ফিল্ম বানানোর পিছনে তো আমাদের একটা মোটিভ থাকে, রাইট? সো অনেক সময় আমি রিসেন্টলি এটা দেখি যে এই মি টু মুভমেন্টকে একটু ব্যান্ড ওয়াগন করা, রিসেন্ট ফেমিনিস্ট মুভমেন্টকে ব্যান্ড ওয়াগন করা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ফুল ইস্যু এট হ্যান্ড। হ্যাঁ, সো আমি যখন ইচ্ছা করে এই প্রবলেমটাকে নিয়ে একটা মুভি বানাচ্ছি, কিন্তু অ্যাজ আ ম্যান আমি হয়তো আমার রাইটার্স টিমে ইনাফ মেয়েদেরকে ইনক্লুড করিনি, বা আমার ক্রু টিমে ইনাফ মেয়েদেরকে ইনক্লুড করি নাই, সো সেটার জন্য হয়তো মানে স্টোরি বা ফিল্ম থেকে একটা দের ইজ আ ডিস্টেন্স বিটুইন রিয়ালিটি এন্ড হোয়াট দ্য স্টোরি ইজ ট্রাইং টু সে। আমার কাছে এই জায়গাটাতে প্রবলেম্যাটিক মনে হয় যে যখন আপনি ইস্যুটাকে ফুললি বুঝেন না, কিন্তু আপনি ইস্যুটাকে নিয়ে মুভি বানাতে চান ঠিকই, ইউ ওয়ান্ট টু আর্ন মানি অফ অফ ইট, বাট দেন अगेन তারপরে যখন পরে গিয়ে কেউ যখন ক্রিটিসাইজ করবে, ইউ আর ভেরি কুইক টু সে আচ্ছা না না এটা ফেমিনিস্ট না, এটা তো একটা মুভি, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। আর সেকেন্ডলি absolutely like uh, I'm a theater artist at heart, so আমার মনে হয় যে writer is God in a sense, so like I want to see আমি আরো ফিমেল রাইটার দেখতে চাই আরো অনেক যারা কন্টেম্পোরারি স্টোরি বলছেন। um so হ্যাঁ, I think writing and directing and producing is like মানে I don't know, মানে do whatever you want to do. If you're a woman and if you want to work on a set, এটা যা খুশি তাই you can do it. But like ওই জায়গাগুলোতে আরো বেশি দরকার। So কারণ একদম মেইন ডিসিশন মেকিং গুলা ওই উপর থেকে আসে, hierarchy. Yeah, that's what I would say. Yep, absolutely. Bayat আপু? First of all, কে কার কি করা উচিত, we cannot say that, right? যার যে ধরনের ইচ্ছা ফিল্ম সে বানাবে। Farah Khan is a woman director. She makes films with really problematic and vulgar item numbers. Okay, she has a huge budget and she chooses to make Sheila Ki Jawani type of thing, right? যেটাতে একটা gang rape scenario play করা হয়, and it has direct implications in society where women in India get raped on the streets. Okay, and Farah Khan rides on a car, the actor rides on a car, বাসে চড়ে না। তো আমি বলতে চাচ্ছি যে সিনেমার একটা মানে কমার্শিয়াল সিনেমার সব থেকে বেশি সোসাইটির উপরে একটা ইফেক্ট থাকে, একটা ইনফ্লুয়েন্স থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু ওখানে ওরা টাকাই বানাতে চায়, ওদের তো ওই এথিক্স বা মোরালিটিটা নাই। They don't care about women's rights. They don't care about number of rape going up. They only care about how much money they will make at the box office. So that's the reality of cinema. Cinema to pure art na, it's half commerce, half art. So it's very tricky in that sense. Kintu what is important is আমার দৃষ্টিতে যেটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে women trying to tell women's stories, যে মেয়েদের বাস্তব জীবন যেটা lived reality, সে lived realityটাকে সিনেমায় দেখানো, not objectifying her as a sexual object or making her into a cultural icon, যেটা ঋত্বিক ঘটকও তার ফিল্মে করেছে। হ্যাঁ, সেটা আর্ট ডিরেক্টররাও করে থাকে তাদের ছবিতে। সুবর্ণরেখাতে মেয়েটাকে পুরো একটা মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়। তো এইটাও আমার কাছে প্রবলেম্যাটিক। সো আই থিঙ্ক মোর উইমেন writers, producers, directors, and conscious women actors need to step in, who can say, no, I'm not going to do this role, And there can be women writers jara important গল্পগুলো বলবে, because অনেক untold গল্প থাকে। I have never seen a film about pregnancy and motherhood internationally, কোথাও আমি কখনো দেখি নাই। Never seen a very good film about a woman coming of age and menstruating for the first time. Never. But every woman goes through this experience. Why don't we see that in cinema? So for me, it's about একটা ব্যালেন্স নাই জিনিসটার মধ্যে কোনো। হ্যাঁ, মানে 100টা ছেলে ডিরেক্টর ছবি বানালে 2টা মেয়ে ডিরেক্টর ছবি বানাচ্ছে।
So for me, it's about trying to, regardless of if I'm a man or a woman, everybody can be a feminist, because feminism is about equality. এটা শব্দটাকে অনেক মিসজাজ করা হয়, কিন্তু it's a visionary way of seeing. It's about equality, really equality between man and woman, you know. তো পেট্রিয়ার্কি থেকে কিন্তু ছেলেরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়। পেট্রিয়ার্কি is not good for society, it's not good for anybody. So ছেলে মেয়ে সবারই উচিত যে in cinema industry trying to have that balance. I'm sorry, আমি উচিত বলে ফেললাম, আমি নিজেই ওটা না বলে ফেললাম। না, ঠিকই, মানে এটাই আসলে আমাদের সমাজে পেট্রিয়ার্কির কথা বললে বা ফেমিনিজমের কথা বললে ফেমিনিজম কে ধরা হয় শুধুমাত্র মেয়েদের একটা মানে জেনারেল আইডিয়া একটা থাকে যে ফেমিনিজম মানেই শুধু মেয়েরা কথা বলবে ফেমিনিজম নিয়ে, বা পেট্রিয়ার্কি মানেই হচ্ছে পুরুষদের বিরুদ্ধে যাওয়া, ব্যাপারটা এরকম না অবশ্যই। আর মেয়েদের স্টোরি যে এই যে বললেন যে রিপ্রেজেন্টেশন যেটা, ইট হ্যাজ টু বি ট্রু। তো আমার প্রশ্ন হচ্ছে এটা যে এই আসলেই রিপ্রেজেন্টেশন আমরা যতটুকু দেখি যে ছেলে ডিরেক্টর বানাচ্ছে বা মেয়ে ডিরেক্টর বানাচ্ছে, এই রিপ্রেজেন্টেশনটা আসলে কতটুকু রিয়েলিস্টিক হয় আমাদের ওভারঅল, মানে সব দেশের কথাই যদি বলি বা বাংলাদেশের কথা যদি আলাদাভাবেও বলি, কতটুকু রিয়েলিস্টিক হয়? ইজ ইট মানে মাল্টি ডাইমেনশনাল কি হয় আদৌ, নাকি হয় মেয়েটাকে গুড গার্ল আর ব্যাড গার্ল এই দুইটা ক্যাটাগরিতে ফেলে হয়, হয় সে খুব ভালো হবে নাইলে সে খুব খারাপ হবে? তো নভেরা তো অনেক ছোটবেলা থেকে অভিনয় করেছেন, আপনি অনেক রোল করেছেন, আপনারও জানা আছে কি রকম রোল আসতে পারে মেয়েদের ইয়েতে। আবার রুবাইয়াত আপু যদি একটু অ্যাজ আ ডিরেক্টর রাইটার কিছু বলেন এই বিষয়ে। সো দ্যাটস মানে এটা একটা স্ট্রাগল, প্রত্যেকটা আই থিঙ্ক অ্যাক্ট্রেসের আরো বেশি ইন্টেন্সলি হয়, যে ইভেন মানে এইজ দিয়ে একটা ক্যাটাগরাইজ করার যে বিষয়টা। সো আই ক্যান সে যে মানে প্রত্যেকটা ফিমেল অ্যাক্ট্রেস গোস থ্রু দিস একটা মানে একটা ক্রাইসিস, একটা মিড লাইফ ক্রাইসিস। আল্লাহ কিছুদিন পরে তো আমার সে মার রোল করতে হবে, গ্র্যান্ড মা রোল করতে হবে, চাচি রোল করতে হবে, সামথিং। এটা আমি দেখে এসেছি, কারণ আমার তো আমার আশেপাশে আমার অল মাই আন্টিজ ওয়্যার অ্যাক্ট্রেসেস এন্ড ইয়া আমি ট্রেল অফ করছি, কিন্তু মানে এটাও অনেক প্রবলেম্যাটিক। এই এই মানে যে the stereotypes that you have to go through। আবার ওই যে লিভড এক্সপিরিয়েন্সেস এর যে কথাটা বলছিলেন, ওইখান থেকে হচ্ছে আমার চিন্তা এটা যে আমার যে খালা আছে আমার বাসায়, তারও একটা লাইফ আছে, তার একটা আইডেন্টিটি আছে, দ্যাট ডাজন্ট রিভলভ অ্যারাউন্ড দ্য খালা, মানে খালু, রাইট? মানে তার খালু এবং তার দুই বাচ্চার বাইরেও তার একটা লাইফ আছে, রাইট? সেটা সেটা যতই বোরিং হোক না কেন, সে ধরেন সারাদিন বাসা বসে রান্নাই করে, দ্যাটস ফাইন, দ্যাটস হার লিভড এক্সপিরিয়েন্স। সো মানে হোয়াট এভার, মানে মেয়েদের তো অনেক ভ্যারিড লাইফস্টাইল, রাইট? আমাদের ওই স্টেরিওটাইপিক্যাল আরেকটা সমস্যা হচ্ছে যে ইদার গুড গার্ল অর ব্যাড গার্ল করে ফেলি, বাট অবভিয়াসলি ইটস নট লাইক দ্যাট। অনেকগুলা স্পেকট্রাম আছে, অনেকের লাইফ অনেক ধরনের। সো ইয়া, আমি ওই স্টোরিজ গুলো দেখতে চাই। এন্ড আমার মনে হয় যে ওইটার মানে ওরকম এত মানে ইটস সাচ আ ওয়াইড সাবজেক্ট যে মানে we didn't even touch like 10% of it, যে মেয়েদের লাইফস অ্যাকচুয়ালি কিরকম। আবার আরেকটা জিনিস যে আসল আমার মনে হয় না যে আমি আসল ফিমেল বন্ধুত্ব নিয়ে অনেক মানে রিয়েল জিনিস কিছু দেখছি। আমার এটা নিয়ে এটা আমার একটা খুব কষ্ট, মানে যে আমার যারা বেস্ট ফ্রেন্ড তাদের সাথে আমি অ্যাকচুয়ালি কিরকম অ্যাক্ট করি, আমি একটা মহিলা, অ্যাডাল্ট মহিলা হয়ে, সেটা আমি আই ডোন্ট থিঙ্ক আমি হলিউডে তো দেখি নাই। ওরা তো আরো বেশি মানে ওরা তো মেয়েদের লাইফটাকে আরো বেশি মানে আই ডোন্ট নো কমেডিক ভাবে দেখে, বা যাই হোক। হ্যাঁ, ইয়া, সো লাইক ভ্যারিড, অনেক ডাইভার্সিটি দরকার। ইভেন মেয়েদের লাইফের মধ্যেও অনেক ডাইভার্সিটি দরকার ইজ, ইয়া। I kind of forgot your question, but I hope that answers it. Yeah. হ্যাঁ, না, আমার প্রশ্নটা এরকমই যে আমাদের Okay. ক্যারেক্টার না কমপ্লেক্স হয় কিনা, বা মানে আমরা মানে আমার যতদূর দেখা খুব ওয়ান ডাইমেনশনাল হয়ে যায় আমাদের বাংলাদেশে স্পেশালি মেয়েদের ক্যারেক্টার গুলো। তো এটাই যে রিপ্রেজেন্টেশনটা কতটুকু রিয়েলিস্টিক, রুবায়াত আপুর কাছে একই প্রশ্ন থাকবে।
মানে বেশিরভাগ জিনিস আমরা যেগুলো দেখি টিভিতে বা মেইন স্ট্রিম মুভিজ, বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা হলিউডে, সবখানে কিন্তু মেইন একটা মেয়ের কাজ হচ্ছে একটা প্রেমে পড়া, একটা বিয়ে করা। মানে ইট উইল অলওয়েজ রিভলভ অ্যারাউন্ড আ ম্যান, অথবা একটা ডিভোর্স হয়ে তারপরে সে কি করলো, অথবা সে it always has to revolve around man finding love, getting married. মানে এটা খুবই বোরিং। এটাই কিন্তু এই ন্যারেটিভটাই কিন্তু সবাই বিভিন্ন ভাবে প্যাকেজ করে চলছে, আমরাও এটা দেখে যাচ্ছি। মানে প্রত্যেকটা হিন্দি মুভিতে একই গল্প। তো এটা ছাড়া কি একটা মেয়ের লাইফে আর কোনো কাজ নাই? এসব মুভি দেখলে তো মনে হয় যে মেয়েদের লাইফে প্রেম করা ছাড়া, প্রেম করা ছাড়া, বিয়ে করা ছাড়া কোনো কাজ নেই। But then there's so much other things, যেটা নভেরা বললো, that could be a very interesting movie, that Khala who cooks all day. I would like to make a movie like that, For me, that's an interesting story. তো আমি মনে করি যে আমরা খুব বোরিং বোরিং গল্প মানে বানাচ্ছি। একই ভাবে যখন আমরা ক্যারেক্টার গুলোকে দেখতে থাকি, একই কিছু আইকনের মধ্যে ফেলে দেই, দ্য bubbly girl, the nerd, or the sexy nerd, or the bubbly girl, or the talkative girl, or the next door neighbor girl. এইগুলোর মধ্যে আমরা পড়ে যাই, we don't really want to see real characters and মানে women that have complexities. কারণ আমরা যেহেতু উইমেনকে সবসময় সিনেমায় একটা ভিজুয়ালি প্লেজেন্ট এলিমেন্ট হিসাবে দেখতে চাই, যে নায়িকা মানে সে খুব সুন্দর হয়ে আসবে, সে খুব সুন্দর কাপড় পরবে, ও কি পরলো, কিভাবে সাজলো, এটা সবাই দেখবে, দেখে ফলো করবে, ওকে খুব ইয়াং থাকতে হবে। তো এইটা আমার কাছে খুব প্রবলেম্যাটিক লাগে, যে কেন একটা মেয়েকে সবসময় একটা ভিজুয়াল প্লেজার নিয়ে স্ক্রিনের মধ্যে ঢুকে আসতে হবে। নভেরা did a film with me made in Bangladesh, যেখানে তারা 6 মাস কোনো সেলুনে পার্লারে যেতে অ্যালাউডই ছিল না। হ্যাঁ, তারা নিজেদেরকে একদম রিয়েল ভাবে, নো ওয়্যাক্সিং, নো নাথিং, নো পেডিকিউর, নাথিং, তারা রাত সকাল বিকাল তারা রোদে হেঁটে তারা ওই ক্যারেক্টার ডেলিভার করছে, ম্যাগনিফিসেন্ট ক্যারেক্টার ডেভেলপ করছে, তারা অনেক হার্ড ওয়ার্ক করছে, বিকজ ওরা রিয়েল একটা জিনিসকে দেখাতে চাচ্ছিল। কিন্তু আমি যদি বলতাম যে না, ওকে আমি মেকআপ করে, সুন্দর করে, সেক্সি করে, ভিজুয়ালি প্লিজিং করে প্রেজেন্ট করবো, তাহলে কিন্তু আমি ওকে মানুষ হিসাবে আনলাম না, তখন আমি ওকে একটা অবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। সো আমার মনে হয় বেশিরভাগ সিনেমা এটাও একটা প্রবলেম, যে কোট আনকোট নায়িকাকে ভিজুয়ালি প্লিজিং হতে হবে ফ্রম আ মেল গেজ। আই থিঙ্ক দ্যাটস এ হিউজ প্রবলেম। জি, অবশ্যই আমাদের বেশিরভাগ নায়িকাই আসলে এই মেল গেজকে স্যাটিসফাই করার জন্য বানানো হয়, অথবা মা হয় যার মধ্যে কোনো খারাপ কিছু থাকবে না, বোন হলে তার মধ্যে কোনো খারাপ ক্যারেক্টার থাকবে না। মানে ক্যারেক্টার ডেভেলপটাই করা হয় খুব এইভাবে, যে খুবই ইদার দিস অর দ্যাট, কোনো মাঝামাঝি নাই, কোনো কমপ্লেক্সিটি নাই, কিছুই নেই। যাই হোক, এরপরে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে আমাদের বাংলাদেশে হলিউডে, বলিউডে, বাংলাদেশে টলিউডে সবখানেই আমরা দেখেছি যে ফিমেল ডিরেক্টরদের রেশিও অনেক কম। মানে 90%-এর উপরে হচ্ছে মেল ডিরেক্টর, ফিমেল ডিরেক্টর খুবই কম। তো বাংলাদেশের পার্সপেক্টিভে কি এটা মানে কিরকম, মানে ভালো কি খারাপ? কারণ আমি যেটা বলছি যে রুবায়াত আপু আপনার হচ্ছে মেড ইন বাংলাদেশ নিয়ে বাইরের দেশে খুবই খ্যাতি লাভ করেছেন, অনেকগুলো হলে চলেছে। তো এইটা কি একটা নতুন অপরচুনিটি দিচ্ছে কিনা, নতুন যদি ফিমেল ডিরেক্টর আসে, নতুন দের জন্য বাইরের অল্টারনেটিভ মার্কেটটা ধরার ক্ষেত্রে কি কোনো বেটার অপরচুনিটি ক্রিয়েট করছে কিনা? না, এখন আসলে আপনি যখন একটা ফিল্ম বানাবেন, একটা পয়েন্টের পর কিন্তু ম্যাটার করবে না যে ইফ ইউর আ ম্যান অর আ ওম্যান। হ্যাঁ, আপনি যখন কো প্রোডাকশনে যাবেন, আপনি যখন আপনার স্ক্রিপ্ট ফান্ডের জন্য জমা দিবেন, আপনি যখন ডিফারেন্ট ফেস্টিভ্যালে বা মার্কেটে অ্যাপিয়ার করবেন, তখন মানুষ তো আপনার স্ক্রিপ্টটাই পড়বে। I think being a female director is the struggle is behind the scene. মানে ওই পর্যন্ত আসতে হতে যা করতে হয়, ওইটাই হচ্ছে ফিমেল ডিরেক্টরের অ্যাকচুয়াল মানে ডিফাইনিং ফিচার। Not that she's a woman itself, but the struggle she had to go through to come to the point of making a film. হ্যাঁ, তো ওই স্ট্রাগলটা আমি মনে করি অনেক বড়। কারণ একটা মেয়ে যদি মনে করে যে হ্যাঁ আমি স্ক্রিপ্ট লিখবো, আমি শুট করব, আমি এডিট করব, আমি নিজে নিজে কিছু শর্ট ফিল্ম বানাবো,
it could be harder for a woman in Bangladesh than it is for men. But having said that, অনেক young women directorরা কিন্তু এখন খুব ভালো কাজ করছে, হ্যাঁ। Elizabeth DeCosta, documentary film director, she just made a film on the surfing girls, যে ফিল্মটা হট ডগ ফেস্টিভ্যালে ছিল, যেটা ডকুমেন্টারি খুব বড় একটা ফেস্টিভ্যাল, খুবই ইন্টারেস্টিং একটা ফিল্ম। আমি যদিও পুরোটা দেখি না, I saw some excerpts of it. So অনেক important and interesting কাজ young women directorরা করছে. I'm just naming one of them. There's a lot of them. এবং তারাও কিন্তু এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলা সিক করছে, যেমন হুমায়রা বিলকিস went to Berlinale Talents, Elizabeth got fund from independent film productions in America for the Surfing Girl film. Tasmia Afrin Mo is done the Locarno workshop this year for her feature film Kak. So এরকম কিন্তু women directorরা কিন্তু এই সুযোগগুলো অলরেডি নিচ্ছে, যে the international platforms that are there, they're already taking part in it. আচ্ছা, দুইজনের জন্যই আরেকটা প্রশ্ন করি যে আমাদের ফিল্ম মেকিং এ কি টেকনিক্যাল দিকগুলোতে, যেমন সিনেমাটোগ্রাফার, ক্যামেরা পার্সন, যে এইসব দিকে উইমেন বোধহয় একটু কম দেখা যায়। তো এই দিকগুলোতে কি মানে এই দিকগুলো কি মেয়েদের জন্য ডিফিকাল্ট আসলে, বা যদি ডিফিকাল্ট হয়ে থাকে বা যে কোনো ধরনের ডিফিকাল্টিস থেকে থাকে, সেগুলো কি এন্ড তার রিজন গুলো কি আসলে? um I think মানে one of the main reason যে মেয়েরা আসলে এই ফিল্ম ক্রু বা এই সাইড গুলাতে আসে না, কারণ হচ্ছে কিছু স্ট্রাকচারাল সমস্যা আছে। কারণ ছোটবেলা থেকে হচ্ছে ওই যে এটা হচ্ছে স্টেম ভার্সেস লিবারাল আর্টসের মতো। যেমন স্টেমে হচ্ছে মানে মেয়েরা বেশিরভাগ সময় হচ্ছে স্টেম সাবজেক্টস নেয় না, কারণ ছোটবেলা থেকে একটা ইন্ডক্ট্রিনেশনের বিষয় আছে যে দে ডোন্ট সি দেমসেলভস ওইরকম একটা পজিশনে, ঠিক আছে? যেমন আবার সো ফিল্ম ক্রুতে যারা কাজ করে তারা সবাই অনেক হেভি জিনিসপত্র ক্যারি করে, রাইট? আপনি যদি একজন রেকর্ড আর্টিস্ট হন, আপনি যদি সাউন্ডের কাজ করেন, বা আপনি যদি একজন ডিওপি হন, আপনি হেভি হেভি জিনিস ক্যারি করছেন, রাইট? সো আমরা তো ফার্স্টেই একটা মেয়েকে ছোটবেলা থেকেই বলি যে তুমি মেয়ে এন্ড ইউর উইক এন্ড তুমি এই কাজগুলো করতে পারবে না। সো যে কোনো প্রফেশন যেখানে ধরেন মেশিনের উপরে ডিপেন্ডেন্স অনেক বেশি, সেইগুলোতে আমার মনে হয় যে মেয়েরা অটোমেটিক্যালি কম যায়। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে সোশ্যাল মোবিলিটি নাই। যেমন আমার যে ছেলে বন্ধুরা, ওরা হচ্ছে মহল্লার বড় ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছে। মহল্লার বড় ভাইয়ের কাছ থেকে মেশিন নিছে, ওটা নিয়ে চালাইছে, ক্যামেরা লেন্স এক্সচেঞ্জ করছে। আমার কিন্তু এই সোশ্যাল মোবিলিটি গুলা ছিল না, এবং আমার এটা করতে হচ্ছে আই হ্যাড টু ওয়ার্ক থ্রু ইট। আমার অনেক কিছু করে তারপরে ওই স্টেপ পর্যন্ত যাইতে হয়েছে। সো এই জিনিসগুলা মানে এখন আসলে মানে আমি যদি জিনিসগুলো অ্যাভেলেবল না করি ফর পিপল টু লার্ন এন্ড ইউজ, স্পেশালি হচ্ছে ইউনিভার্সিটি গুলাতে, আইইউবি-তে, ইউ ল্যাবে, এখানে যদি যেই জায়গাগুলোতে ধরেন এই জেন্ডার ইকুয়ালিটিটা এখন মোটামুটি বেশ দেখা যায়, সেখানে যদি তাদেরকে আমি অ্যাক্সেস না দেই, তাহলে ইটস রিয়েলি হার্ড। আর হ্যাঁ, এখন আরো ওয়ান মোর থিং, এখন যারা ঢুকছে, যেই মানে মেয়েরা ঢুকছে ইন্ডাস্ট্রিতে, তারা ইদার এক্সপিরিয়েন্সের থ্রুতে স্কিলড অর ইউনিভার্সিটি থ্রুতে স্কিলড, সো দে আর লাইক ভেরি স্কিলড পিপল। সো ওদেরকে যদি আরো বেশি মানে আমাদের সবাইকে যদি আরো বেশি রিসোর্সেস দেওয়া হয়, উইল অল ডু মাচ বেটার। রুবায়াত আপু, আপনিও তো মানে অনেক মেয়েদের সাথে আসলে কাজ করেছেন, আপনার ক্রু এর বেশিরভাগই হচ্ছে আপনি মেয়ে নিয়েছেন। তাদের সাথে কাজ করার ক্ষেত্রেও কি মানে এরকম কোনো ডিফিকাল্টি শুনেছেন তাদের থেকে, বা আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকেও একটু যদি বলতেন? আমি বলবো যে নভেরা খুব ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট রেজ করলো, যে এই যে দুইটা কারণ, যে কারণে মেয়েরা সিনেমার মধ্যে আসে না, আসলেও অ্যাক্টর হিসেবে আসবে, নাহলে কস্টিউমে আসবে, হ্যাঁ, এরকম ভাবে আসবে। কিন্তু সিনেমাটোগ্রাফার আমি ঢাকায় পাই না, যে একটা পুরো ফিচার ফিল্ম শুট করে দিবে আমাকে, একটা পুরো ফিচার ফিল্ম আমাকে এডিট করে দিবে, আমার সাউন্ড করে দিবে, এরকম একটা টেকনিশিয়ানও বাংলাদেশে আমি পাই না যে একজন নারী।
আর যেহেতু আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি এটা রিয়ালাইজ করেছি যে আমি শুধু বেশিরভাগ সময় কমফোর্টেবল ফিল করি বেশি উইমেন ক্রুদের সাথে কাজ করতে, যে কারণে আমার সিনেমাটোগ্রাফার, আমার সাউন্ড ইঞ্জিনিয়ারকে আমার ফ্রান্স থেকে নিয়ে আসতে হয়েছিল মেড ইন বাংলাদেশে, বিকজ ইট ওয়াজ অলসো কো প্রোডাকশন। আমাদের আমরা এলিজিবল ছিলাম কিছু ক্রু এবং ইকুইপমেন্ট আনতে, তো আমাদের ডিওপি, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল ওমেন, আমাদের কস্টিউম, আমাদের আর্ট, আমাদের প্রোডাকশন ডিজাইনার অলসো ছিল ওমেন, আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও কিছুদিন পর্যন্ত ছিল ওমেন, অ্যান্ড দেন আওয়ার এডিটর ওয়াজ অলসো ওমেন। তো এটা খুব ভালো অভিজ্ঞতা ছিল আমার জন্য। কিন্তু ঢাকায় আসলে আরেকটা জিনিস আমি ল্যাক মনে করি শুধু মেয়ে ছেলে উভয়ের ক্ষেত্রে, যে কোনো প্রপারলি ইকুইপড ফিল্ম স্কুল নাই। সব ফিল্ম স্কুলে হচ্ছে বোর্ড দিয়ে পড়াচ্ছে, হোয়াইট বোর্ড আর একটা পেন দিয়ে ফিল্ম পড়ানো যায় না, ইউ নিড ল্যাবস, ইউ নিড হ্যান্ডস অন, হ্যাঁ, ক্রু হিসাবে কাজ করে করে একদম হাতে কলমে শিখে যেতে হবে জিনিসটা। ইউ ক্যানট লার্ন ইট সো ফার, শুধু থিওরিটিক্যালি শেখা যায়। তো ওইটার আমার মনে হয় যে ওটা যদি থাকতো তাহলে কিন্তু মেয়েরা নিজেদের যোগ্যতাতেই দে উড কাম ফরওয়ার্ড, ওরাই বেস্ট টেকনিশিয়ান হিসেবে হয়তো পাশ করে বের হতো যদি ওরকম একটা স্কুল থাকতো। সেটাই, মানে আগ্রহটা বোঝার জন্য আসলে সেটা এক্সপিরিয়েন্স করারও আমার মনে হয় দরকার আছে। তো আম, আচ্ছা, এরপরে যদি আরেকটা, আমরা বারবারই উইমেন ইন ফিল্ম মেকিং নিয়ে কথা বা উইমেন ইন ফিল্মস ওভারঅল কথা বলতে গেলেই একটা ব্যাপার বারবার আসবেই, যে সেটা হচ্ছে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন। মেয়েদের একটা মূল ভূমিকাই থাকে হচ্ছে তো মেল গেজকে স্যাটিসফাই করা, তাকে একটা অবজেক্ট হিসেবে দেখানো, তার সেক্সুয়ালিটিকেই মূল ফোকাস করা। কিন্তু অ্যাজ আ ওমেন সে তো আসলে তার তার স্টোরি বলার জন্য মানে সে সেক্সি হতে পারবে না বা তার সেক্সুয়াল জিনিসটাকে তুলে আনা যাবে না, এটাও তো আসলে কাইন্ড অফ মানে তার ট্রু সেলফকে দেখানো হলো না। তো এই লাইনটা কোথায়, যে একটা ওমেনের হচ্ছে ট্রু সেলফকে উঠায় আনার জন্য তার সেক্সুয়ালিটিকে আমি কতদূর দেখাবো, আর হচ্ছে আম, কখন সেটা হচ্ছে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন হয়ে যায়। আর এই এই ক্ষেত্রে সেন্সর বোর্ডের আসলে ভূমিকা কি থাকে আমাদের দেশে? রুবাইয়াত আপু যদি শুরু করেন। Well, it's a very complicated question, হ্যাঁ, যে লাইনটা কোথায়। একটা জিনিস আমি মনে করি যে আপনি যদি একটা ফিল্মে একটা সিন দেখেন যে একটা মহিলা ম্যামোগ্রাম করতে গেছে and her breast is flat under the machine, how do you react to that versus a woman coming out of a swimming pool in a swimsuit and pushing her chest forward? আমার মনে হয় জিনিসটা দেখলেই বোঝা যায়, মানে ইটস নট ডিফিকাল্ট টু নো যে আমি কখন অবজেক্টিফাই করছি আর কখন আমি অ্যাকচুয়াল একটা ফিমেলের সেক্সুয়াল এক্সপ্রেশন থাকতেই পারে। ফর এক্সাম্পল পরমা মুভিটার কথা যদি চিন্তা করেন, অপর্ণা সেনের তৈরি করা, এটা পুরো মুভিটাই একটা হাউস ওয়াইফের কামিং ইনটু হার বিইং থ্রু সেক্সুয়াল এক্সপিরিয়েন্সেস। এটা এখানে কিন্তু একবারও মেয়েটাকে অবজেক্টিফাই করেছে বলে মনে হয় না। বাট ইফ ইউ লুক এট এরকম একটা ফিল্ম, আমি জানি না মেইন স্ট্রিমে এরকম এই ধরনের ফিল্ম যখন হয় বা আমি টিভিতে যখন স্নিপেটস দেখি, আমার মনে হয় যে এটা ভিউয়ার্সরাও বুঝতে পারে, যে বানাচ্ছে সেও বুঝতে পারে। ইটস নট ডিফিকাল্ট টু নো যে আমি কখন অবজেক্টিফাই করতেছি, ওকে কিভাবে সাজাচ্ছি, আর আমি কখন একটা মেয়ের রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্সটা দেখাচ্ছি। আমার মনে হয় এটা এটা বোঝাটা খুব ডিফিকাল্ট না। আর আপনার কোয়েশ্চেনের একটা সেকেন্ড পার্ট ছিল, আই ফরগট দ্যাট। আমাদের বাংলাদেশের সেন্সর বোর্ড আসলে এক্ষেত্রে কি ভূমিকা পালন করে? আমাদের সেন্সর বোর্ড তো অনেক স্ট্রেঞ্জ একটা সেন্সর বোর্ড। যেরকম আমাদের একটা ফর্ম থাকে, ওখানে লেখা থাকে যে ছবিতে কোনো নাচের দৃশ্য আছে কিনা, ছবিতে কোনো বৃষ্টির দৃশ্য আছে কিনা, কোনো সুইমিং এর দৃশ্য আছে কিনা। তো এগুলাকে নিশ্চয়ই ওরা কোট অ্যান্ড কোট ভালগার হিসেবে দেখতেছে। আমাদের সেন্সর বোর্ড আপনার তো
কোনো কোনো দেশে সার্টিফিকেশন থাকে, কোনো কোনো দেশে সেন্সর বোর্ড থাকে। যেসব দেশে সেন্সর বোর্ড থাকে প্রত্যেকটা দেশেই সেম স্ট্রাগলটা থাকে, বিকজ ওরা ওখানে 12টা বা 15টা মানুষকে এনে ছবিটা দেখাবে এবং তাদের ওপিনিয়নের উপর নির্ভর করবে যে আপনার এই ছবিটা কি ভালগার না। আর বাংলাদেশে তো কিছু স্ট্রং কোড থাকে যে ওই ভালগার ওয়ার্ড ব্যবহার করা যাবে না, আপনি একটা মেয়েকে এভাবে দেখাতে পারবেন না, ওভাবে দেখাতে পারবেন না। সো there's a lot of restrictions there. কিন্তু আমার মনে হয় যে সেন্সর বোর্ড কোনো কোহিয়ারেন্ট কিছু করে, কারণ খুবই ভালগার কিছু মুভিও বাংলাদেশে হলে দেখা যায়, যেগুলো আসলে তাকায় দেখা যায় না, এত ভালগার ছবি, নাচ গানের যেসব ভয়াবহ, এগুলাও সেন্সর বোর্ড পাশ হয়ে আসে। তো এই জন্য আমার কাছে খুব সেন্সর বোর্ড আমার কাছে একটা খুব বিস্ময়কর একটা জিনিস। বাংলাদেশের সেন্সর বোর্ড ইটস অ্যান এনিগমা। আমি এখনো বোঝার চেষ্টা করছি ওরা কি চায়। এটাই আপু, মানে আমাদের মেইন স্ট্রিমের অনেক সিনেমাই থাকে যে এত অশ্লীল সেটা আসলে আম, কিন্তু এটা এটা সেন্সর বোর্ড পাস হয়ে আসছে, অথচ স্টোরির খাতিরে যদি আমি একটা লাভ মেকিং সিনও দেখাই সেটাও হয়তো বাদ পড়ে যাবে, যে যদিও সেটা সেরকম অশ্লীল না দেখতে। তো এটাই যে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন ব্যাপারটা আমাদের দেশে এত মানে কি বলবো এত প্রিভ্যালেন্ট, কিন্তু আম, আবার গল্পের সময় মানে গল্পের জন্য কিছু ইউজ করা হয়েছে সিন, এটা অনেক সময় সেন্সর বোর্ড পাস হয়ে আসে না। তো নভেলার কাছে যদি একটু এই সেম ব্যাপারটাই জানতে চাই যে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন নিয়ে আপনি এরকম কিভাবে দেখেন আমাদের দেশে মেয়েদেরকে নিয়ে। আম, আমি আসলে সেন্সর বোর্ডের সাথে আমার খুব বেশি একটা এক্সপিরিয়েন্স নেই। আমার অনেক বেশি ইনফরমেশন নাই, সো আমি একদম লেম্যানস পার্সপেক্টিভ থেকে বলছি। মানে সেন্সর বোর্ড আসলে কি করে আমি আসলে জানি না, কারণ মানে অ্যাজ রুবাইদা বলছে ইটস ভেরি কনফিউজিং। কারণ আমার বাসা হচ্ছে যেখানে, সেখানে আশেপাশে অনেকগুলা সিনেমা হল আছে। আমি যে রকমের পোস্টার দেখি, মানে এটা আমার বাপ মা কিভাবে মেনে নিল এটা আমি আসলে জানি না। মানে আমার দাদা, বাপ দাদারা, ওনারা কিভাবে দে ওয়ার ফাইন উইথ ইট আমি জানি না। সো ওরা আসলে অ্যাকচুয়ালি কি করে আমি আমি আসলে এটা অ্যাবসলিউটলি জানি না, বিকজ মানে আমি অ্যাজ এ লেম্যানস পার্সপেক্টিভ থেকে বলছি যে এটা কি এরকম হওয়া উচিত না যে মানে aren't they supposed to put down ratings? মানে আমাদের কোনো রেটিং সিস্টেম নাই এটা। তাহলে সেন্সর বোর্ড দিয়ে লাভ কি হইলো? কারণ সেন্সর কি আপনি একটা মুভি কি পুরা পপুলেশনের জন্য তো আপনি ওকে করতে পারেন না, রাইট? পপুলেশন তো ডেমোগ্রাফিক আলাদা থাকতেই পারে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। সো আই ডোন্ট নো ওনারা আসলে অ্যাকচুয়ালি কি করছে। আমার অনেস্টলি মনে হয় এটা হচ্ছে ধর্মকে ব্যবহার করে হচ্ছে ব্যবসা করা অফ সাম সর্ট। আই ডোন্ট নো, বাট আমার এটাকে জাস্ট মনে হয় যে আমার ধর্মকে নিয়ে হচ্ছে ইউজ করে অন্য এজেন্ডা নিয়ে তাদের আসলে প্রবলেম। অনেক যেই রিসেন্টলি যেই সমস্যাগুলো হচ্ছে, কারণ মানে তাহলে মানে ইসলামে আসলে কি অ্যালাউড? ইটস ভেরি কনফিউজিং। মানে what message are they sending to the youth of this country? মানে what is fine? I don't think they understand and they know, and I don't think they're interested in finding out. Yeah. একদমই না। বাট অ্যাজ এন অ্যাক্টর আপনি তো নিজে যেসব রোল প্লে করেছেন বা হচ্ছে আপনার পারিপার্শ্বিক থেকে অবস্থা থেকে, বা আপনি লাইন প্রডিউসার হিসেবে কাজ করেন, আপনি দেখেছেন যে কি টাইপের স্টোরি হচ্ছে, কি টাইপের অ্যাক্টিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে আর কি আপনার দেখা আর কি এক্সপিরিয়েন্সটা কি অবজেক্টিফিকেশন এটা হচ্ছে আমাদের দেশে কতটা মানে বিস্তার করছে? হ্যাঁ, আই থিংক আমি এটা অন্য পয়েন্ট একটু টাচ করেছি যে এটা হচ্ছে মানে অ্যাজ এন অ্যাক্টর আমার পার্সোনাল কিছু বাউন্ডারিজ আছে দ্যাট আই এম প্রিভি টু। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যদি মনে করি যে না আমি ইউনো শর্টস পরবো না বা আমি স্লিভলেস পরবো না, দ্যাটস মাই পার্সোনাল প্রফেশনাল বাউন্ডারি, যেটা আমি সেট করার রাইট আমার আছে। সেটাও একটা জিনিস। কিন্তু আবার যেখানে হচ্ছে গিয়ে মানে মানে ফিল্ম মেকিং, ওই যে আপু যেটা বলছিলেন, এটা আলটিমেটলি একটা বিজনেস, রাইট? সো আপনি তো চান যে মানে জিনিসপত্রগুলোকে রেটিং এর মধ্যে আনতে, যাতে আপনি কাজটা ফুলফিল করতে পারেন, রাইট? সো আমি অ্যাজ অ্যান অ্যাক্টর যদি আমার একটা সেন্সর বোর্ড একটা রেটিং থাকতো, তাহলে আমার জন্য ইজি হতো টু আন্ডারস্ট্যান্ড যে আমি কি করতে কমফোর্টেবল, কি করতে কমফোর্টেবল না। আবার মাঝে মাঝে সেটে গিয়েও হচ্ছে দেখি যে
এই যে আগে যেটা বলছিলাম যে কিছু মেল ডিরেক্টরস বা ফিমেল ডিরেক্টরস যাই বলেন না কেন, ওদের মোটিভটা ক্লিয়ার না। যে আমি একটা সিনে হয়তো আমার ক্যারেক্টারকে খুবই সেক্সুয়ালাইজ ভাবে দেখছি এবং আমি নিজেই বুঝতে পারছি না যে কেন এত সেক্সুয়ালি দেখছি এই চরিত্রটাতে এখন। সো আসলে এটা একটা অ্যাক্টরের জব অনেক কমপ্লিকেটেড, এন্ড সবাই ইন্ডিভিজুয়ালি মানে তাদের নিজেদের মতো মতো করে এই ক্যারিয়ারটাকে তারা ন্যাভিগেট করে। কিন্তু সেন্সর বোর্ডের উচিত হচ্ছে একটা এরকম রেটিং সিস্টেম করা, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ওয়্যার ইউ স্ট্যান্ড, and then yeah, that would be easier for everyone in the industry, I think. আচ্ছা, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যদি বলি, ডু ইউ থিঙ্ক ইট ইজ উইমেন ফ্রেন্ডলি? যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন কেউই যখন আসবে, ইন্ডাস্ট্রিতে মেইন স্ট্রিমে যখন ঢোকার চেষ্টা করবে, তখন অ্যাজ অ্যাজ আ ওমেন, হ্যাঁ আর বাকি সবকিছু বাদ দিলাম, জাস্ট অ্যাজ আ ওমেন তার এক্সপিরিয়েন্সটা কি ভালো হয় বলে আপনার মনে হয় কিনা, নাকি সার্ভাইভ হিয়ার ইউ এরকম একটা নোশন দেখানো হয় যে ইউ হ্যাভ টু বি রাফ অ্যান্ড টাফ টু, মানে যে কোনো কিছু করার জন্য আপনার ডিরেক্টর হলে সেরকম কি করতে হবে, অ্যাক্টর হলে আপনাকে সেভাবে, মানে ইউ ক্যান্ট বি ফেমিনিন, টু ফেমিনিন, এরকম মানে কোনো এক্সপেরিয়েন্স কি আপনাদের আছে, বা ওভারঅল হ্যাঁ আমাদের হ্যাঁ ফিল্ম কি মানে উইমেন ফ্রেন্ডলি কিনা? আই থিঙ্ক মানে অনেকগুলাই ইন্ডাস্ট্রি, শুধু যে ফিল্ম ইন্ডাস্ট্রি উইমেন ফ্রেন্ডলি না তা কিন্তু না। অনেক ধরনের ইন্ডাস্ট্রি উইমেন ফ্রেন্ডলি না। আপনি অনেক ধরেন শিক্ষিত সমাজের জব ধরেন, হ্যাঁ, ইন কোর্টস ধরেন, ব্যাংকিং এর কথা ধরেন, এডুকেশন ধরেন, কোনো কাছে কি কোনো ক্ষেত্রে কিন্তু মেয়েরা যে 100% সেফ তা কিন্তু না। ইভেন ইন মিলিটারি, ইভেন ইন যেখানে মেয়েদেরকে বুঝ হতে হয়, সেখানেও কিন্তু মেয়েরা আলটিমেটলি সেফ না। সো এটা শুধু মিডিয়ার প্রবলেম না, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে, সরি, what was the question, second question? এটা ইন্ডাস্ট্রিটা উইমেন ফ্রেন্ডলি কিনা, আর হচ্ছে মানে ফেমিনিন। আমাদেরকে ফেমিনিন হতে হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, রাইট। আমি এই নোশনটা হচ্ছে একটু পুরোনো ধাঁচের নোশন যে ফেমিনিন হলে আম, মানে সেট কন্ট্রোলে রাখা যায় না। আমি রুবায়ত আপুর সামনে এটা বলি যে রুবায়ত আপুর সেট ইজ সো চিল, ইটস সো কাম, ওকে, লাইক you feel loved, okay, you feel like you're in a cocoon and everything is gonna go fine. So that's the feminine. If that you're against এরকম feminine energy, তাহলে হয়তো আপনি chaos পছন্দ করেন। কিন্তু এরকম এনভায়রনমেন্ট ওয়ার্ক করে সব সময়। আর আমার সেকেন্ড যে ফিল্ম ছিল অমিতাভ ভাইয়ের সাথে, রিক্সা গার্লে, যেখানে আমি কাজ করেছি, সেখানেও আমার সেটে অনেক অনেক মেয়েরা ছিল। আর আমরা সারাক্ষণ গল্প করতাম, হাসাহাসি করতাম, আমরা কাজ করতাম, ঝগড়াঝাটি করতাম একজন একজনের সাথে, কাজ নিয়ে ঝগড়াঝাটি হতো। মানে সো ইয়া, আমি আসলে জানি না যে এটা কি ধরনের নোশন। I think femininity is great in like যে স্পেকট্রামে আসুক না কেন, it's great. Yeah. রুবায়াত আপু, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থেকেই বলেন, এখন তো আপনার ক্রুয়ে অনেক মেয়ে বেশি, সো ইউর অল কমফোর্টেবল অ্যারাউন্ড ইচ আদার, বাট মানে একটা নতুন যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চায়, হাউ ইজ ইট ফর হার? আই থিঙ্ক খুবই কঠিন, খুবই কঠিন। আমি নিজেকে দিয়ে বলবো, আমি যখন মেহের চান বানাইতে গেছি, I was 27 years old, আমাকে আমার ক্রুর সাথে পরিচয় করায় দেওয়া হলো। হ্যাঁ, আমি হা করে তাকায় থাকলাম। আমার বিলো দ্য লাইন ক্রু এফডিসি থেকে আসছে অলমোস্ট 90 পিপলের একটা ক্রু, সব পুরুষ লোক, এবং ওরা আমার দিকে এমন ভাবে তাকায় থাকলো। আমাকে যখন দেখানো হলো, আমি যে এমন ভাবে দিকে তাকায় থাকলো যে মানে ওরা কিছু বুঝতে পারতেছে না কি দেখতেছে, ওরা এটা কি, এইটা একটা মহিলা বা ডিরেক্টর হতে পারে, আর হলেও এরকম একটা ছোটখাটো একটা মহিলা, মানে একটা শাড়ি টাড়ি পরে একটা বিশাল টিপ টিপ দিয়ে ওরকম যাইতাম, তাও একটা বিষয় ছিল কিন্তু মানে ওইটা কিন্তু খুব কঠিন ছিল আমার জন্য, খুবই কঠিন ছিল টু get control over that unit, have actors like হুমায়ুন ফরিদি, হ্যাঁ, মানে খুব ডিফারেন্ট অ্যাক্টর ছিল, ভিক্টর ব্যানার্জি, জয়া বচ্চন, টু direct these people and to have a hold of a crew যেখানে সব মেন। আমার ডিওপি একটা ছেলে, মাঝে মাঝে একটা সিন তাকে কনভিন্স করতে হয় আমার 30 মিনিট ধরে। হ্যাঁ,
কারণ সে যেহেতু আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, বয়সে বড়, সে পুরুষ, সে মনে করছে যে সে আমার থেকে বেশি বুঝে। হ্যাঁ, এরকম একটা এনভায়রনমেন্ট মধ্যে দিয়ে কিন্তু আমার প্রথম ছবিটা আমি করে আসছি, কাজে আমি খুব ভালো করে জানি যে আহ, এবং আই হ্যাড আ মেল কো রাইটার। হুম। তো আমি কিন্তু তখন খুব ভালো করে জানি যে খুবই কঠিন ওই প্রসেসটা, টু বি ইয়োর সেলফ অ্যান্ড টু হ্যাভ কন্ট্রোল ওভার আ ক্রু যারা কোনোদিন কোনো মেয়ে ডিরেক্টর দেখে নাই। এখন পর্যন্ত আমার কাছে অডিশনে অনেক অ্যাক্টররা আসে, ছেলে অ্যাক্টররা, যারা আমার সাথে আই কন্ট্যাক্ট করে না, আমার পাশে বসে থাকা আমার ছেলে এদির সাথে আই কন্ট্যাক্ট করে। এটা এখনো কিন্তু ওদের খুব কষ্ট হয় জিনিসটা, লাইক নোভেরা ইউ ওয়ার অন দ্য সেট, অনেক ছেলে অ্যাক্টরদের কিন্তু বা অনেক মেইন স্ট্রিম ক্রুদের কিন্তু এখনো এটা ওরা ইউজ টু না, বিকজ ডিরেক্টর বলতে তারা একটা মেলকেই বুঝে, খুব কম অভিজ্ঞতায় দেখছে একটা ওমেন। ডিরেক্টর বলতে বুঝে সামবডি লাউড চিৎকার করতেছে, খুব রাগ, দরকার ধরে মায়েরও দিবে ক্রুকে, এরকম বুঝে। অ্যান্ড বাট একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে আফটার আ পয়েন্ট আমার এফডিসির বিলো দ্য লাইন ক্রু কিন্তু আমাকে স্যার ডাকে। আমার ডিপি সাবিন, একটা ওমেন, তাকে সাবিন স্যার ডাকছে ক্যামেরা ক্রু, because at one point if you do your job well, then the crew will forget if you're a man or a woman, because film crew is like that. A good film crew loves to do their job. So if they see that the set a job ta bhalo hocche, they're in the groove and they don't care if you're a man or a woman or a hijra, they don't care. You know, they will do the job if you do your job as a director or a DP. মানে সাবিনের ইউনিট ওয়াজ, মানে সাবিন যখন লাইট করতো, লাইট ক্রুরা রোটেট করে করে আসতো জাস্ট শিখার জন্য যে ও কিভাবে লাইট করে। হ্যাঁ, জাস্ট ওকে দেখেই ওরা শিখতো। আমার ক্যামেরা ক্রু ওকে দেখে অনেক কিছু শিখে গেছে কিন্তু। The focus puller learned so much from her. So তখন কিন্তু it didn't matter if she's a man or a woman. But having said that, একটা মেয়েকে অনেক বেশি এক্সট্রা হার্ড ওয়ার্ক করতে হয় to prove herself, you know, in front of the crew. She has to, মানে আমি কখনো ফল্টার করতে পারবো না আমার ক্রুর সামনে। মানে আই হ্যাভ টু বি, আমার সমস্ত হোমওয়ার্ক 100% ডান থাকবে, you know. I cannot be sloppy. I think women don't afford to be sloppy. হ্যাঁ, এক্স্যাক্টলি মাই পয়েন্ট আসলে যে উই আর টু কুইক টু জাজ আ ওমেন, যে সেটা যে সেক্টরেই হোক, তাদের জন্য কোনো সেকেন্ড চান্স নাই, তাদের একটাই চান্স, তাদেরকে প্রুভ করতে হবে। অ্যান্ড এটা মানে আমার কাছে মনে হয়েছে আর কি যে অ্যাজ আ যখন কোনো মেল ডিরেক্টর আপনি যদি চিল্লাচিল্লি খুব নাও করেন, পিপল উইল লিসেন টু ইউ, বাট অ্যাজ আ ফিমেল ডিরেক্টর মানে যদি আপনি একটু ধমক না দেন, অনেক সময় দেখা যাচ্ছে ক্রু কন্ট্রোল করা যাচ্ছে না বা শুনতে চায় না বেসিক্যালি। যখন একটা আমি মানে কিন্তু তোমাকে ধমক দিই না, নভেরা আমাকে ধমক দেই। আপনার ক্রু আলাদা। সো হ্যাঁ, ইউর ক্রু ইজ ভেরি I think I cried on my set. একদিন আমার Yes, art but director didn't do the job. I cried on the set, and then everybody was just like, "But এত efficiently কাজ করছো ওই দিন." Just like I would cry every day on the set. ওইটাই তো, you do it so well that everybody cares a lot. They want to not disappoint you, you know, like yeah. I think আমিও এটা 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 ফিল করছি যে না, মানে কাজটা হতে হবে ঠিকঠাক মতো at the end of the day. Yeah. আচ্ছা, ডু ইউ বোথ থিঙ্ক যে আপনাদের এই যে এরকম একটা পরিবেশ পাওয়ার পিছনে ফিমেল ক্রু বেশি থাকাটা একটা কারণ, একটা লাইক বড় কারণ? দুইজনের। Yeah, I'll take that first. ফার্স্ট এর মুভিটা তো উই হ্যাড আ এনসাম্বল কাস্ট, রাইট? আমরা 5টা মেয়ে ছিলাম। তো আমরা হচ্ছে প্রথমে 1 মাস ধরে আমরা সেলাই মেশিনে সেলাই শিখছি একসাথে। এবং হচ্ছে যেই যাকে নিয়ে হচ্ছে আমাদের মুভিটা ইন্সপায়ার্ড, ডালিয়া, তো উনি আমাদেরকে সেলাই শিখাইছে। তো আমরা একটা পুরো ইউনিটের মতো হয়ে গেছিলাম, একটা পুরো গ্যাং হয়ে গেছিলাম, ঠিক আছে? So first movie, it was so much fun. I felt like it was a picnic, but at the same time, I learned a lot. And then on my second film, Ricksha Girl, I could not have finished if it wasn't, I mean, if there wasn't enough women in the crew. কারণ
রিক্সা গার্লে আমি একমাত্র কাস্ট ছিলাম, যে মানে পুরা ফিল্মের সব সিনেই আছি মোটামুটি। আর আমাকে অনেক ধরনের অনেক কিছু করতে হয়েছে এই ফিল্মে। আমাকে রিক্সা চালাতে হয়েছে, আমাকে দৌড়ঝাঁপ করতে হয়েছে, মানে আমার চুল আমার কাপড় অনেক কিছু অনেক ভাবে পাল্টাতে হয়েছে। তো আমি যদি আমার আশেপাশে যদি মেয়েরা না থাকতো, আর আমি যদি ওদের সাথে এই কমিউনিকেশন গুলো না করতে পারতাম, আমি জানি না আমি কিভাবে মুভিটা করতাম। আর অলসো আই ওয়ান্ট টু লিটল শাউট আউট আমাদের মেজাবিন আপুর জন্য। মেজাবিন আপু আমাদের প্রডিউসার, মানে তাকে দেখে হচ্ছে গিয়ে ওই যে ক্রু কিভাবে হ্যান্ডেল করা, সেও যে কিন্তু মানে যে জাদ্রেল টাইপের সবার সাথে চিল্লাচিল্লি করছে এরকম কিন্তু না। হ্যাঁ, মানে শি ইজ জেনুইনলি আ ফানি পারসন এন্ড দ্যাটস হাউ শি হ্যান্ডেলস ইট। শি হ্যান্ডেলস ইট উইথ হিউমার এন্ড শি হ্যান্ডেলস উইথ আ লট অফ লাভ। মানে মেহজাবিন আপুর সেটে হচ্ছে গিয়ে ইউ ওয়ার্ক আ লট এন্ড ইউ গেট আ লট অফ লাভ এন্ড এটার জন্য ইটস ওয়ার্থ ইট। হ্যাঁ, সো yeah, like yeah, absolutely. মানে it just completely changes the dynamic. Yeah, maybe যদি ধরেন অ্যাক্টরদের মধ্যে কোনো মেয়েই নাই, it's like 100% all male cast, which has been done like 1,000 times before. But হ্যাঁ, ওইটা হলে I guess you don't need female crew members. But yeah, it's an absolute must. Having a balance on set, like a gender balance on set, is also মানে vibe-টা better হয়। Yeah. রুবাইয়াত আপু, আপনার এক্সপিরিয়েন্স, আপনার শুরুর দিকে আপনি কিরকম দেখেছেন পরিবেশ, আবার আপনার ক্রুকে নিয়ে কাজ করার সময় আপনি কি ডিফারেন্স দেখেছেন, এটা যদি একটু বলতেন। I have to log out in like 5 to 7 minutes. হ্যাঁ না, আমি যেটা বললাম যে আমার প্রথম ছবিতে তো সবাই মেল ক্রু ছিল। আমার এডি মধ্যে একজন ছিল ওমেন, আমার একজন আর্ট ডিরেক্টর ছিল ওমেন। তারপরে তো আমি বুঝলাম যে আমি কমফোর্টেবল না। তো আমার সেকেন্ড ফিল্ম থেকে আমি বুঝলাম যে একটা ডিপি আর একটা ডিরেক্টরকে খুব কাছাকাছি কাজ করতে হয়। They have to really read each other's mind and তখন থেকে আমি ওমেন ডিপির সাথে কাজ করতে শুরু করি। And I feel comfortable that way. এরকম না যে আমি ছেলেদের সাথে কাজ করি না। Made in Bangladesh I had 5 male producers. আমার sound designer was a man, my composer was a man, and I loved working with them. Sujan Mahmood, একজন editor বাংলাদেশে, he's a man. I've been working with him since Meherjam. যখন ওর সাথে আমি কাজ করি, I don't have a sense who's a man, who's a woman. So that you can find really great men to work with also. I work with a lot of great men. I just, I have to log out, but I just want to like ask Novera this, that, they testify that we work with men. There are good men in our crew. Secondly, I just want to ask you also, as an actor, you had a woman DP in Made in Bangladesh. You had a woman sound in Made in Bangladesh. How did that make you feel any different if you had মানে এলিশার জায়গায় যদি অন্য কেউ থাকতো বা সাবিনের জায়গায় যদি অন্য কোনো ডিপি থাকতো, do you think that was that changed anything about your performance or your being comfortable on the set? Yeah, absolutely. Because মানে আমি যখন when I am surrounded by men, I have my guards up, right? আর আমরা খুব একটা রিয়েলিস্টিক একটা পোর্ট্রেয়াল করতে চাচ্ছিলাম, সো ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা একটা অনেক কমফোর্টেবল ছিলাম, রাইট? কমফোর্টেবল থাকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এন্ড হুইচ ইজ অলসো ওয়াই আমাদের ফ্রেন্ডশিপ দেখা গেছে স্ক্রিনে, কারণ আমরা জেনুইনলি একজন একজনের সাথে কমফোর্টেবল ছিলাম। এবং যে আমার দিকে তাকায় আছে সেও একজন মহিলা, এবং সে আমাকে কোনোভাবে জাজ করে তাকাচ্ছে না, রাইট? এন্ড দিস ওয়াজ, এটা আমার জন্য আরেক প্রকারের হেল্প ছিল যে আমি নিজেকে জাজ করি নাই। আমি আমার ডালিয়ার জন্য আমি আমাকে যেভাবে ট্রান্সফর্ম করছিলাম, আমার হেয়ার বলেন আমার স্কিন বলেন, আমি নিজেকে জাজ করি নাই। যেখানে ধরেন অন্য কোনো সেটে থাকলে হয়তো আমি আয়নাটা একটু বেশি দেখি, আয়নাটা দেখে মনে হয় যে না এটা একটু কমাইতে হবে বাড়াইতে হবে। I wasn't judging myself and I was just very relaxed, and ওই relaxed ভাবটা হচ্ছে I think it made our performances are true. Yeah. সরি, ওকে, রুবাইয়াত আপুর কিছুক্ষণের মধ্যে যেতে হবে, তো আমরা কিছু কমেন্ট নিয়ে নেই, আপু একটু কমেন্ট গুলো দেখে তারপর আমরা শেষ করব। ওকে,
আচ্ছা, প্রথমেই বলি, অমিতাভ রেজা চৌধুরী ভাই আমাদেরকে জানিয়েছেন রুবাইয়াত আপুকে স্পেশালি অনেক ভালোবাসা রুবাইয়াত। কোয়েশ্চেন একটু দেখি। আচ্ছা, ইলোরা হালিম চৌধুরী উনি কোয়েশ্চেন করেছেন রুবাইয়াত আপুর কাছে, I appreciate your vision for telling women's stories. Can you tell us more about your experience in making complex women-centered films in Bangladesh? What are the challenges in telling these stories in production, circulation, reception, appreciation? Amitabh bhai, thank you for watching us. Uh, Ilora Halim Chaudhary, he has a very good question. বাংলাদেশে আসলে এই ধরনের গল্প বলতে গেলে সব থেকে বড় যে সমস্যাটা, এই ধরনের গল্পের জন্য তো কোনো ফান্ডিংই নাই। ফান্ড রেজ করা একটা বিশাল সমস্যা। তখন আমাদেরকে কো প্রোডাকশনের জন্য যেতে হয়, আমাদেরকে ইউরোপ থেকে চেষ্টা করতে হয় গ্র্যান্ট নিয়ে আসতে বা প্রাইভেট ইকুইটি ফান্ড রেজ করতে চেষ্টা করতে হয়। And then when we finish the film, we run into another problem, which is the censor board. And censor board কাকে কখন কোনটাকে মানা করবে আমাদের কোনো ধারণা নেই। ইভেন এটাও শোনা গেছে যে একটা মেয়ে সিগারেট খেলেও এটা সেন্সর বোর্ড মানা করে। তারপরে যদি সার্কুলেশন এন্ড ডিস্ট্রিবিউশনের কথা আসে, সেখানেও একটা বিশাল সমস্যা। কারণ আমার দ্বিতীয় ছবি আন্ডার কনস্ট্রাকশন, যেটা বাংলাদেশে মাত্র 5টা হলে রিলিজ পায় এবং সেখানেও 1 সপ্তাহ বেশি কিন্তু ছবিটা চলে নাই। আমি বসেছিলাম হলের বাইরে, আমি দেখতেছিলাম যে সব দর্শক ওখানে অঙ্গার নামে একটা মুভি, জ্যাজের একটা কমার্শিয়াল মুভি, ওখানে সবাই ঢুকে যাচ্ছিল, কেউ আন্ডার কনস্ট্রাকশনের হলে যাচ্ছিল না। কিন্তু তো আমাদের অডিয়েন্স নিয়েও we have a huge challenge যে when we make these complex stories which is not about love, which is not about 4 or 5 scenic views and songs, ডিস্ট্রিবিউটরের কাছে যখন বাংলাদেশে যাই, হলে যখন যাই, প্রথমে জিজ্ঞেস করে আপনার সিনেমায় কয়টা গান, আপনার সিনেমা কে অ্যাক্টিং করতেছে, আপনার সিনেমা 88 মিনিটের কেন, সিনেমা হতে হবে 2 ঘন্টার উপরে, ভালো নায়িকা থাকতে হবে, পরিচিত গান টান 4-5টা থাকতে হবে। That's how the distribution circuit still looks at film in Bangladesh. আমাদের কোনো আলাদা আর্ট হাউস সিনেমা নাই যেখানে আমাদের মতো ফিল্মগুলো চলতে পারে। কিন্তু তখন আন্ডার কনস্ট্রাকশন তো ফ্রান্সে 7 সপ্তাহ চলছে 24টা হলে। তো তখন আমার মনে হয় যে I have to tap more into the global market, যেখানে there's more audience for these kind of movies. বাংলাদেশে আমি চেষ্টা করি অল্টারনেটিভ ওয়েতে ফিল্মগুলো দেখাতে, যদি কোনো ইউনিভার্সিটিতে স্ক্রিনিং হয়, আন্ডার কনস্ট্রাকশন এরকম আমরা করেছি বিভিন্ন ইউনিভার্সিটির কালচারাল সেন্টারে, we did screenings, and now there are different streaming platforms in Bangladesh which could be good for filmmakers like us. কিন্তু ওই স্ট্রাকচারটা is not enough to sustain your filmmaking. You don't raise enough money or you don't make enough revenue from Bangladesh to continue making films like this. আমরা এরপরে কমেন্ট পারমিতা হিম আপু জিজ্ঞেস করেছেন, রুবাইয়াতের মেড ইন বাংলাদেশ কখন বাংলাদেশে অ্যাভেলেবল হবে, কিভাবে দেখবো? অনেক সুনাম শুনেছে। আমরা খুব চাই দেখাতে, আমাদের অ্যাক্টররা সবাই বাংলাদেশে, তারা অসংখ্য পরিশ্রম করেছে এই ছবিটার জন্য। they're all a very big part of the movie. তো আমিও দেখাতে চাই। আমরা আসলে সেন্সর বোর্ডে জমা করছিলাম, তারপরে তো এই প্যান্ডেমিকের লকডাউন এবং ইত্যাদি শুরু হয়ে গেল। তো আমরা চেষ্টা করব যে ছবিটাকে, মানে আমি তো চেষ্টা করি প্রথমে যে একটু থিয়েট্রিক্যাল রিলিজ দেয়ার। এখন দেখা যাক যে কতদিন এটা চলে। যদি খুব বেশি দিন এই প্যান্ডেমিকটা চলতে থাকে, হয়তো আমরা চেষ্টা করব টু হ্যাভ আ অনলাইন রিলিজ অফ দ্য ফিল্ম। নভেরার কাছে একটা প্রশ্ন ছিল, একটু আমি খুঁজে বের করি। আচ্ছা, আমি তাহলে চলে যাই because I have another meeting to go to. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি নিউ ইয়র্ক থেকেও টাইম মেনটেন করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, খুবই ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, নভেরার সাথে আমরা বাকি আলোচনা শেষ করি। সমালোচনা কমেন্ট করেছে,
Can schools have a role to play in encouraging women to pursue professions in film directing? যেটা নিয়ে আমরা কথা বলেছি মনে হয় অলরেডি, যে স্কুলের অভাবে আমাদের ডিরেক্টর ক্রিয়েট হচ্ছে না। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে তো আসলে মানে মেয়েদের জন্য কি বলবো, ছেলেদের জন্যও তো মানে কারোর জন্যই প্রপারলি ইকুইপড ফিল্ম স্কুল নেই, থিয়েটার স্কুল আছে, ডিইউর থিয়েটার ডিপার্টমেন্ট, তারা ডিপার্টমেন্ট, বেশ ভালো কাজ করে। হ্যাঁ, থিয়েটার ডিপার্টমেন্ট বেশ ভালো কাজ করে, কিন্তু মানে থিয়েটারের কালচারটাই তো আসলে আলটিমেটলি ইটস নট অ্যালাইভ এট দ্য মোমেন্ট। সো স্কুলটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি যদি একটা মেয়ে হয়ে একটা স্কুলে ঢুকতে পারি, দ্যাটস মোটামুটি গ্যারান্টি যে আই উইল মেক ইট, রাইট? বাট আমি যদি একটা ইন্ডাস্ট্রিতে র্যান্ডমলি ঢুকে এটা করার চেষ্টা করি, আমার সোসাইটি বলেন, আমার সবকিছুই বলেন, হয়তো আমাকে খুব ভালো ওভাবে সাপোর্ট করবে না, you know. So yeah, school মানে like an institution যেখানে গিয়ে আপনি শিখতে পারবেন is the best way. আর বাংলাদেশের এডুকেশন সিস্টেমে তো রিফর্ম দরকার অনেক আগে থেকেই, কিন্তু রিসেন্টলি রিসেন্টলি হয়তো তারা চিন্তা করছে, ইনশাল্লাহ নেক্সট 10-20 বছরে হয়তো আমরা দেখবো কয়েকটা খুব ভালো ফিল্ম স্কুল। ফুলি। নভেলের কাছে আরেকটা প্রশ্ন ছিল যে মোর্শেদ সাকিব প্রশ্ন করেছেন, নভেল আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন, অনেকে নাটকলায় করেও অভিনয় করতে চায় না বা ভবিষ্যতে কাজ করতে চায় না, এটা নিয়ে কিছু বলবেন? নাট্যকলায় পড়েও কাজ করতে চায় না, ও মাই গড, এটা তো এটা তো অনেকটা আমারও প্রবলেম। আমিও এটা নিয়েই পড়েছি, কিন্তু এখন আবার আমার মনে হচ্ছে যে আম, আসলে ক্যারিয়ার চয়েসটা অনেক হার্ড। যদি আপনি নাট্যকলায় যদি ক্যামেরার পিছনে কাজ করেন, সেটা তো হার্ড, বিকজ এতক্ষণ যা নিয়ে কথা বলছিলাম সেটার জন্য হার্ড। আবার আপনি যখন একজন অ্যাক্ট্রেস হিসেবে কাজ করবেন, সেটারও অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে। সো ধরেন আমি পড়েছি, থিয়েটার নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু ধরেন আমার প্রফেশনে অনেক রিজনস এর জন্যই হচ্ছে ইটস নট আ ফুল প্রুফ প্রফেশন। সো এটাকে ফুল টাইম পারসু করাটা হচ্ছে অনেক ডেডিকেশনের বিষয়, অনেক কারেজের বিষয়, আর অনেক লেগে থাকতে হয়। সো হচ্ছে অনেকেরই হয়তো ওই ধৈর্য নেই, অনেকের হয়তো সেই ইচ্ছাও নেই যে এত কষ্ট করে কিছু একটা হবে। অনেকের you know, আহ, চলে গেলেই হলো। সো yeah, it really depends individualদের উপরে ultimately, কারণ I'm not going to lie, it is a hard job. মানে এটা ইটস নট ইজি, যেমন 9টা 5টা নাই কোনো, অনেক অ্যাক্টরদেরই হচ্ছে কোনো টাইম স্কেজুল নাই, স্পেশালি আমাদের কান্ট্রিতে যারা ধরেন টিভিতে কাজ করে। অনেকেই হচ্ছে থিয়েটার থেকে হচ্ছে টিভিতে আলটিমেটলি গিয়ে কাজ করে, সেটা তো কোনো টাইম টেবিল নাই। আমি রাত পর্যন্ত শুটিং করছি, আম, মানে তারপরে হ্যাঁ, মানে ইটস ভেরি এক্সস্টিং, মেন্টাল হেলথ অনেক, মানে ইটস ভেরি এক্সস্টিং টু বি অ্যান অ্যাক্টর। Yeah. Yeah. ওকে। জিয়াউল হক রাজু জিজ্ঞেস করেছেন, সিনেমা যিনি নির্মাণ করছেন তার কি শুধুই ফিল্ম মেকার হওয়া উচিত নয় কি? মেল অ্যান্ড ফিমেল ফিল্ম মেকারের এই শব্দটি সিনেমা শিল্পীকে ডেবিটেড, আচ্ছা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। Okay. ওকে, বুঝতে পেরেছেন আই গেস, যে মানে ফিল্ম মেকারের আগে ফিমেল আর মেল শব্দটা লাগানো আসলে কতটা উচিত? ফিল্ম মেকার ইজ ফিল্ম মেকার ওনার কথায়। হ্যাঁ, ফিমেল, সেটা আমি ওই যে যেমন আমাকে কেউ অ্যাক্ট্রেস হিসেবে সম্বোধন করলে আমি এটা খুব বেশি পছন্দ করি না। আমি অ্যাক্টরই প্রেফার করি, বিকজ মডার্ন ওয়ার্ল্ডে আমরা সবাই একটা কনসেনসাসে আসছি যে অ্যাক্টর মানে অ্যাক্টর, এটা জেন্ডার মেনশন করতে হবে না। এট সেম ভাবে হচ্ছে ফিল্ম মেকার, যেমন ধরেন হয়তো রুবায়েত আপুকে ইন্ট্রোডিউস করার সময় অনেকে বলে বাংলাদেশের ফিমেল ফিল্ম মেকার, এটা বলার দরকার নাই। এটা আই ডোন্ট থিঙ্ক রুবায়েত আপু নিজেও খুব বেশি একটা অ্যাপ্রিসিয়েট করে। আই ক্যান স্পিক ফর হার অবভিয়াসলি, কিন্তু হ্যাঁ, এটা আসলে কোনো দরকার নাই। এবং এটার জন্য আসলে অনেক ধরনের রেসপন্স বায়াসড হয়ে যায়, এক্সপেকটেশনস বায়াসড হয়ে যায়। আম, হ্যাঁ, এটা এটা দরকার নাই, বাট এটা অনেকেই এটা করে টু স্ট্রেস দ্য ফ্যাক্ট যে
এই ফিল্ম মেকারটা অনেক স্ট্রাগল করে আসছেন কারণ শি ইজ উমেন, হয়তো মেবি। এটাও হ্যাঁ, আমার মনে হয় দুই দিকই আছে আসলে, যে উম, একটা ফিমেল ফিল্ম মেকারের সেই পরিচয়টাও আসলে দরকার, যে মানে স্ট্রাগল যেহেতু আসছে তাকে আরেকটু ভ্যালিডিটি দেওয়ার জন্য বা যেটাই হোক। কিন্তু আবার আহ, হচ্ছে একই সাথে শি ইজ জাস্ট অ্যান আর্টিস্ট, সেও ফিল্ম মেকার, মেলও ফিল্ম মেকার, যে যেরকম স্টোরি বলতে চায় উম, বলা উচিত সেটাই। এনিওয়ে, আমার মনে হয় যে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি একটা কোয়েশ্চেন করে হচ্ছে শেষ করি, যে ওভারঅল আমাদের দেশের পার্সপেক্টিভে কোন সেক্টরে ডিস্ট্রিবিউশন, অ্যাক্টিং, মানে মেকিং, সব দিক থেকে কোন কোন সেক্টরে আসলে কার মানে কার কি কি রোল প্লে করা যেতে পারে, যে আমাদের মেক আ চেঞ্জ ওভারঅল হচ্ছে আমাদের নারীদের আমরা আরো যদি ফিল্ম মেকিং এ দেখতে চাই অ্যাজ ডিরেক্টরস, অ্যাজ অ্যাক্টরস, তো কার কিরকম ভূমিকা থাকতে পারে? হুম, এটা এটা হচ্ছে যেটা বলছিলাম যে এটা মেইনলি একটা স্ট্রাকচারাল সমস্যা। মেইনলি হচ্ছে আমরা একদম প্রত্যেকটা নতুন মেয়ে বাচ্চাকে আমরা কি শিখাই সেটার মেইনলি একটা সমস্যা। কিন্তু যদি আরো ডিটেলে যাওয়া হয়, যে আমি মনে করি যে আরো বেশি প্রডিউসার হওয়া উচিত। আমি নিজে লাইন প্রডিউসিং নিয়ে কাজ করছি। সো এই এই ক্ষেত্রতে আসলে দেখি যে আম, ওই যে ডাউটটা কম থাকে, বিকজ অ্যাজ এ প্রডিউসার আপনি হচ্ছে ফিল্মটাকে ওন করেন, রাইট? আপনি হচ্ছে ডিরেক্টরকে হায়ার করছেন, আপনি সবাইকে হায়ার করছেন। সো আপনার ফিল্ম সেটে আসলে আপনাকে ডাউট যে করবে, সে তো আসলে আপনার ফিল্ম সেটে থাকতেই পারবে না আলটিমেটলি, রাইট? সো মানে হায়ার আপস, মানে অ্যাবভ দ্য লাইন যে প্রফেশন গুলো আছে, ডিরেক্টর বলেন, রাইটার বলেন, প্রডিউসার বলেন, অথবা ফিনান্সিয়ার বলেন, আমি হ্যাঁ, মানে এই দিকগুলোতে গেলে হচ্ছে গিয়ে ফিল্ম মেকিং এর উপর কন্ট্রোল থাকে বেশি। যেমন আমি অ্যাক্টর হিসেবে আমাকে অনেকে এটা প্রশ্ন করে যে ধরেন আপনি একজন অ্যাক্টর, কিন্তু আপনাকে এমন একটা জিনিস প্লে করতে হচ্ছে যেটাতে আপনি বিশ্বাস করেন না। হ্যাঁ, হয়তো একটা অ্যান্টি ফেমিনিস্ট একটা চরিত্র প্লে করছি বা একটা সিন প্লে করছি, তখন আমি কিভাবে ওটা হ্যান্ডেল করি? দ্য ট্রুথ অফ দ্য ম্যাটার ইজ আমি হ্যান্ডেল করতে পারি না। আমার একটা লেভেল পর্যন্ত একটা সে আছে। আমি একজন আর্টিস্ট হিসেবে আমি আরেকজন আর্টিস্টকে কনভিন্স করার চেষ্টা করতে পারি, কিন্তু সেই আর্টিস্টের যদি মাইন্ড অলরেডি কনভিন্সড থাকে, আমার কিন্তু পাওয়ার নাই একটা ডিরেক্টর বা একটা প্রডিউসারের উপরে গিয়ে কথা বলার, রাইট? সো আসলে এই যে অ্যাবভ দ্য লাইন, এই যে প্রফেশন গুলা, সেই প্রফেশন গুলোতে বেশি ঢোকা উচিত। um, মানে বেশি ঢোকা উচিত অ্যাজ এন ঢুকলে হয়তো ইট উইল বি ফাস্টার, দ্য ডেভেলপমেন্ট উইল বি ফাস্টার। যেমন আপনি আনুশকা শর্মাকে দেখেন, রাইট? সে তো একজন ট্রেডিশনাল নায়িকা ছিলেন, তার আগে কিন্তু উনি ফিল্ম সেটে কাজ করতেন, রাইট? সো ওখান থেকে উনি নায়িকা হলেন, নায়িকা হওয়ার পরে উনি এখন প্রডিউসার হলেন, এখন উনি অ্যামেজিং স্টোরিজ বলছেন, লুক এট স্ত্রী এন্ড লুক এট বুলবুল। মানে she had the power to make those choices, and she took her chance and she's running with it. মানে God bless Anushka Sharma. So um, yeah, like more power positions. Yeah. পাওয়ার ইজ এভরিওয়্যার, আসলে মেয়েদেরকে পাওয়ার পজিশনে যাওয়া খুবই দরকার। এমন না যে ছেলেরা মেয়েদের স্টোরি বলতে পারে না। কমেন্টে একজন এটাও প্রশ্ন করেছেন যে ছেলেরা কি মেয়েদের স্টোরি বলতে পারে না কিনা। পারে অবশ্যই, বাট একটা একটা মানে অবভিয়াসলি একটা মেয়ে যেভাবে বলতে পারবে সেভাবে আমার মনে হয় না কোনো ছেলে আসলেই বলতে পারবে। ইউ হ্যাভ টু, মানে অ্যাটলিস্ট একটা মেয়ের এক্সপিরিয়েন্স আপনাকে জানতে হবে, বলার জন্য আপনাকে জেনে নিতে হবে। তো অবভিয়াসলি আসলে আমার মনে হয় দুই দিক থেকেই আগায় আসা উচিত, শুধু মেয়ে না ছেলেদেরও একই সাথে করা উচিত, যেহেতু এখন পর্যন্ত পাওয়ার প্র্যাকটিস, পাওয়ার পজিশনে আসলে প্যাট্রিয়ার্কাল সোসাইটি পুরুষরাই আছে। তো তাদেরও একটা বড় ভূমিকা থাকে টু মেক আ চেঞ্জ। এটার একটা ছোট ভূমিকার কথা বলি। যে ধরেন এটা যে একজন ছেলে যে এটা ভিউ করছে, হ্যাঁ, আপনার মুভি ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড হতে হবে না, কিছুই করতে হবে না। আপনি আপনার মা বা আপনার বোনকে গিয়ে তার তার পার্সোনাল লাইফ নিয়ে আপনি জিজ্ঞেস করেন। আই থিঙ্ক দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। যে আপনি একটা মেয়ের কাহিনী বলবেনই কিভাবে যদি আপনার ফিমেল ফ্রেন্ড না থাকে? ঠিক আছে?
এবং আপনার ফিমেল ফ্রেন্ড আছে যে যারা হচ্ছে ধরেন আপনার সাথে স্কুলে দেখা হয় এবং স্কুল থেকে বাসায় ফেরত চলে যায়, এবং তাদের সাথে স্কুলের বাইরে আপনি তাদের সাথে তাদেরকে চিনতে পারছেন না, তাদেরকে দেখতে পাচ্ছেন না, মানে তাহলে আপনি তাদের গল্পটা বলবেন কিভাবে, রাইট? সো আমাদের দেশে তো আমরা, মানে আমি নিজে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, কিন্তু আমার স্কুলে কিন্তু জেন্ডার্স ডিফারেন্ট ছিল, মানে সরি সেকশনস ডিফারেন্ট ছিল, মেয়েদের সেকশন ডিফারেন্ট ছিল, ছেলেদের সেকশন ডিফারেন্ট ছিল। সো আমার স্কুলের আমার কিন্তু অনেক ভালো ছেলে ফ্রেন্ডস আছে, বেস্ট ফ্রেন্ডস আছে, কিন্তু তারাও কতটুকু আমার লাইফকে ডিপলি জানে বা ডিপলি দেখেছে। সো আপনি যদি একজন ছেলে হয়, হ্যাঁ অবশ্যই বলতে পারেন, কিন্তু যদি ফুল জিনিসটা না জেনে বলেন, ওই যে একটা মানে এই ঘাটেরও না ওই ঘাটেরও না একটা বিষয় হয়। আবার আম, হ্যাঁ so মানে আগে জানেন, কারণ মেয়েদের আরো কাছে যান, মেয়েদের কাহিনীকে বোঝেন, মেয়েদের সাইকিকে বুঝেন, তারপরে শিওর। ঠিক বলতে পারবে, বাট আমার মনে হয় সেটাই ওই ওয়ান ডাইমেনশনাল যেটা হয়ে আসছে সেটাই হয়ে যাবে। যে মাথার মধ্যে কি হ্যাঁ কমপ্লেক্স কমপ্লেক্স আছে এটা হয়তো ধরতে পারা সবার কাজ না। এনিওয়ে, আমাদের টাইম আসলে শেষ আজকের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এই টাইমে করোনার মধ্যে এরকম একটা ডিসকাশনে আসার জন্য। তো ইউজুয়ালি আমাদের এই ডিসকাশন গুলো অনলাইনে হতো না যদি না আমরা এই সিচুয়েশনে না পড়তাম। আমি গ্ল্যাড আসলে যে এত অনলাইন প্ল্যাটফর্মে হওয়ায় এই ডিসকাশনটা আসলে অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, আরো হবে। তো এরকম ডিসকাশন আসলে পৌঁছানো উচিত সবার কাছে। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ নাবিলা সো so মাচ much. এটা অর্গানাইজ করার জন্য। থ্যাংকস ফর ইনভাইটিং মি। ইট ওয়াজ আ প্লেজার সিইং ইউ अगेन। রুবাইত আপুর সাথে দেখা হয়ে was great. Thanks. It was a great conversation. Okay, thank you Okay, all again. right. So yeah, Bye. we're ending here. Bye.